আজকে আমরা পিটিএক্স বা ট্যাক্সেশন ক্লাস শুরু করছি। আগের ক্লাস আমরা পিটিএক্স করছিলাম, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, এবং আগের ক্লাসে আমরা যথানিয়মে শেষ করেছিলাম এই ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনের সমস্ত ধরনের থিওরি, যেখানে স্বল্পমেয়াদী মূলধনী লাভ, দীর্ঘমেয়াদী মূলধনী লাভ এগুলো কাকে বলে, এর বক্তব্য কী, এদের বিষয়গুলো কী, সুবিধা অসুবিধা, মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কী বোঝানো হয়, এগুলো আমরা সবই আগের দিনকে থিওরি পার্টটা পুরোটাই কমপ্লিট করে দিয়েছিলাম এবং বলেছিলাম পরের ক্লাসগুলোতে আমরা অঙ্ক শুরু করব। তো সেই কথা অনুযায়ী আজকে আমরা অঙ্ক দিয়ে শুরু করছি। তো প্রথমে অঙ্ক করতে গেলে আমাদেরকে একটা নির্দিষ্ট ফরম্যাট দেখতে হবে যে কিভাবে আমরা সেগুলোকে ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট ফরম্যাট যেটা লেখো, কম্পিউটেশন অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেন, কম্পিউটেশন অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেন। ঠিক আছে, কম্পিউটেশন অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা স্বল্প মেয়াদি মূলধনী লাভ, স্বল্প মেয়াদি মূলধনী লাভ নির্ণয়। ঠিক আছে, কম্পিউটেশন অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা স্বল্প মেয়াদি মূলধনী লাভ নির্ণয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? বেশ, তাহলে আমরা আগে ফরম্যাটটা লিখে নিই। ছকটা কেটে নাও, ঠিক যেমন যেমন করছি তেমন তেমন। প্রথমে থাকবে পার্টিকুলার্স, তারপরে দুটো ঘর করব আমরা অ্যামাউন্ট, এর প্রথমে থাকবে পার্টিকুলার্স, তারপর থাকবে অ্যামাউন্ট। তাহলে পার্টিকুলার্সে ফার্স্ট আমরা স্টেপ ওয়াইজ লিখি। বেশ, স্টেপ 1, স্টেপ 1-এ কী থাকবে? ফুল ভ্যালু অফ কনসিডারেশন received or accruing on ট্রান্সফার। কি বলছে? ফুল ভ্যালু অফ কনসিডারেশন রিসিভড অর অ্যাক্রুইং অন ট্রান্সফার। ঠিক আছে, বোঝা গেল? মানে ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে হচ্ছে এটা কিন্তু আমার সেল প্রাইস। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে রাখি, সেলস প্রাইস রিসিভড, সেল প্রাইস রিসিভড। ঠিক আছে, তাহলে ফুল ভ্যালু অফ কনসিডারেশন রিসিভড অর অ্যাগ্রি অন ট্রান্সফার, ব্র্যাকেট হচ্ছে সেল প্রাইস রিসিভড। বেশ, তাহলে অ্যামাউন্টের ঘরে আমরা কী করব? আমরা এই তারা এঁকে 3টে স্টার। নেক্সট, এবারে আসো স্টেপ 2-তে। স্টেপ 2-তে আসো, কী বলছে? এখানে আমাদের কিছু ডিডাকশন করতে। বেশ, কী ডিডাকশন করব? ডিডাক্ট অফ দ্য ফলোইং।
ডিডাক্ট অফ দ্য ফলোইং। ঠিক আছে, ডিডাক্ট অফ দ্য ফলোইং। তাহলে এখানে আমরা কি কি আনবো? 1 নম্বরে কি বলছে? এক্সপেন্ডিচার ইনকার্ড wholly and exclusively in connection with such ট্রান্সফার। কি বললাম? এক্সপেন্ডিচার ইনকার্ড হোললি অ্যান্ড এক্সক্লুসিভলি ইন কানেকশান উইথ সাচ ট্রান্সফার, মানে যে জিনিসটা আমরা বিক্রি করছি সেই জিনিসটা বিক্রি করতে গিয়ে তার জন্য এক্সক্লুসিভলি আমাদের কী কী খরচা হচ্ছে। ঠিক আছে, ধরা যাক তার জন্য আমাকে গাড়ি ভাড়া দিতে হলো, সেই জিনিসটা বিক্রি করতে গিয়ে তার কিছু রিপেয়ারিং ছিল, সেই রিপেয়ারিংগুলো আমাকে করতে হলো। ঠিক আছে, যেমন ধরো এরকম হয় না যে আমরা বাড়ি ভাড়া দিচ্ছি, বাড়ি ভাড়া দেওয়ার সময় আমরা যে ঘরটা ভাড়া দিচ্ছি সেই ঘরটা আমরা রং করে দিই, কিন্তু সেই রঙের টাকাটা কিন্তু আমরা কাস্টমারের থেকে নিচ্ছি না, বা যে ভাড়া নিচ্ছে তার থেকে নিচ্ছি না, ওটা আমরা নিজেদের থেকেই দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমার খরচই হলো। নেক্সট 2 নম্বর পয়েন্টে এসো। কস্ট অফ acquisition of capital asset or purchase price। ঠিক আছে, পারচেস প্রাইসটা আমি বোঝানোর জন্য লিখলাম, কিন্তু অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন। কস্ট অফ অ্যাকুইজিশন মানে সেই জিনিসটা যখন আমি আমার কাছে গ্রহণ করেছিলাম, যখন আমি জিনিসটা নিয়েছিলাম, তখন তার বিনিময়ে কত টাকা খরচা হচ্ছে। ধরা যাক আমি 100 টাকা দিয়ে কোনো জিনিসটা কিনেছিলাম, তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে কত? 100 টাকা। বেশ, 3 নম্বর আসে কস্ট অফ improvement to capital asset। এটা কীরকম? এটা হচ্ছে ধরো আমি কোনো গাড়ি কিনেছিলাম, সেই গাড়িটাকে আমি বিক্রি করছি। ঠিক আছে, এবার বা ধরো উদাহরণ দিয়ে বলছি, গাড়িটাকে বিক্রি করছি, তো গাড়িটায় সিডি প্লেয়ার ছিল না, তো আমি একটা সিডি প্লেয়ার লাগিয়ে দিলাম। এটা হচ্ছে কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজ পার ডিমান্ড অফ দ্য কাস্টমার। ঠিক আছে, কাস্টমার যেরকম ডিমান্ড করবে সেরকম যদি আমি তাকে বানিয়ে দিতে পারি, তাহলে সেটা হচ্ছে কস্ট অফ ইমপ্রুভ, এবং এর জন্য এক্সট্রা কোনো চার্জেস আমি কাস্টমারের কাছে নিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই যে জিনিসগুলো আছে এইগুলো 1, 2, 3 এই 3টে পার্ট যোগ করে বাইরে পাঠিয়ে দাও। তাহলে ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে সেলিং প্রাইস যেটা ছিল সেইটা, তার সাথে এটা বিয়োগ করে যেটা দাঁড়াচ্ছে সেটা আমরা এখানে লিখি। এইবারে স্টেপ 3, এটা অনেক সময় থাকে না। স্টেপ 3, ডিডাক্ট exemptions under section 54B, 54D and 54G। ঠিক আছে, এটাকে বাইরে পাঠিয়ে দাও। এটা হচ্ছে, তাহলে এবারে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইনকাম
from short term capital gain। বোঝা গেল না? বোঝা গেল। তাহলে কী করছি আমরা? প্রথমে হচ্ছে ফুল ভ্যালু অফ কনসিডারেশন বা সেলিং প্রাইস যেটা থাকছে, নেক্সট ওর থেকে আমরা বাদ দিচ্ছি কী এক্সপেন্ডিচার wholly and exclusively in connection with such transfer, then cost of acquisition of capital asset or purchase price, next cost of improvement to capital asset, next deduction exemptions under section 54D, 54B, 54G। তো এই গেল আমার কম্পুটেশন অফ শর্ট টার্ম ক্যাপিটাল গেনের পার্ট। এইবারে আমরা চলে আসবো কম্পুটেশন অফ লং টার্ম ক্যাপিটাল গেন। ঠিক আছে, কাকে বলে কী বলে এগুলো তো আমরা আগেই বলেই দিয়েছি। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটগুলোকে যখন ট্রান্সফার করা হচ্ছে তখন সেগুলো হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে পড়ে যাচ্ছে। তো এবার লেখো কম্পিউটেশন অফ long term capital gain, computation of long term capital gain। ঠিক আছে, ছকটা নাও। That is particulars amount ঠিক আছে। তো স্টেপ ওয়ানটা সেম, ইভেন স্টেপ টুটাও সেম, একটু আলাদা হবে। স্টেপ ওয়ান, full value of consideration received or accruing on transfer of long term capital। ঠিক আছে, তাহলে কী হলো? ফুল ভ্যালু অফ কনসিডারেশন রিসিভড অর অ্যাক্রুইং ট্রান্সফার অফ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বেশ, নেক্সট স্টেপ টু, প্রথম হচ্ছে লিখব কি ডিডাকশান বা ডিডাক্ট the following এর প্রথমেই আসবে এক্সপেন্ডিচার ইনকার্ড। আমরা যখন অঙ্কগুলো করব না তখন কিন্তু ঠিক এই ছক ফরম্যাট যেরকম আছে সেরকম ফরম্যাটেই কিন্তু আমাদের অঙ্কগুলোকে করতে হবে।
নালে কিন্তু খুব বিপদ, সব কেটে জিরো বসে দেবে। এক্সপেন্ডিচার ইনকার্ড wholly and exclusively in connection with such transfer. The expenditure incurred wholly and exclusively in connection with such transfer. दो नम्बर लेखो indexed cost of acquisition of long term capital asset। এখানে ইন্ডেক্স কস্ট মানে হচ্ছে কি, এখানে ইন্ডেক্স কস্ট মানে হচ্ছে তোমায় বলি যে আমরা যে পড়ানোর সময় বলেছিলাম যে আমরা ধরো 10 বছর আগে একটা অ্যাসেট কিনেছি, তাহলে 10 বছর আগে তার দাম একরকম ছিল ডিউ টু ইনফ্লেশন। তো এখন তখন টাকার দাম যেরকম ছিল সেই অনুযায়ী সেই দামটা তখন ছিল, তো এখন 10 বছর পরে টাকার দাম বেড়েছে, তাহলে নিশ্চয়ই সেই জিনিসটার ভ্যালুও বেড়েছে। তাহলে 10 বছর আগে আমরা যে জিনিসটা কিনেছি তার রেসপেক্টে এখনকার তার দাম কত হবে সেইটাকে নির্ধারণ করাই হচ্ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ঠিক আছে, মানে 10 বছর আগে যে জিনিসটা আমরা যত টাকা দিয়ে কিনেছি 10 বছর পরে অর্থাৎ আজকে দাঁড়িয়ে সেই জিনিসটার দাম কত হচ্ছে সেটা বার করাই হচ্ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর পয়েন্টে আসো, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। সেম জিনিসই, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট of long term capital asset। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে আমি ধরো 5 বছর আগে বাড়িটা রং করেছি, ঠিক আছে, তাহলে 5 বছর আগে বাড়িটা রং করতে খরচা হয়েছে আমার 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকার ভ্যালু এখন দাঁড়িয়েছে 1.5 লাখ টাকা। এইটা কীভাবে বার করবো সেটাই হচ্ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনের মধ্যে পড়ছে। অ্যান্ড স্টেপ 3টা হচ্ছে সেম। আচ্ছা এইখানে বলে দিই, এই ফুল ভ্যালু অফ কনসিডারেশন এর থেকে আমরা বাদ দিচ্ছি ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট, বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এখানে লিখব। এবং নেক্সট স্টেপ 3, স্টেপ 3তে লেখো ডিডাক্ট, যেরকম আগেরটা লিখেছিলাম, ডিডাক্ট exemptions under section 54, 54B, 54D, 54F, 54G and 54GA। ক্লিয়ার? বোঝা গেল? তো এটা রিপিট যাচ্ছি না, এটা তো আগে আমরা যেরকম ধরেছিলাম সেরকমভাবে এটা হচ্ছে, তো এটাকে আর আমরা রিপিটে ধরছি। এইবারে আমরা আমাদের আলোচ্য বিষয় হবে এই যে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, যেটা এখানে আমরা বলছি, এই ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন আমরা ক্যালকুলেট করব কী করে, বা হাউ টু ক্যালকুলেট দ্য ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন
ইন কানেকশন উইথ দ্য লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, কী বললাম? হাউ উই ক্যালকুলেট দ্য ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন ইন কানেকশন উইথ দ্য ট্রান্সফার অফ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বলতে আমরা কী বলেছিলাম? আমরা বলেছিলাম যে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বলতে বোঝায় যে মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বলতে আমরা এখানে বোঝাবো যে যখন আমরা অ্যাসেটটাকে ট্রান্সফার করছি, যে বছর আমরা অ্যাসেটটাকে ট্রান্সফার করছি সেই বছরে তার দাম কত আছে না আছে সেটা। তো এইখানে আমরা ধরি, তাহলে এখানে আমরা লিখি এবারে ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন অফ বা কম্পুটেশন অফ, যেটা খুশি লিখতে পারো, ক্যালকুলেশন অফ indexed cost of acquisition। কি বললাম? ক্যালকুলেশন অফ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন মানে সম্পত্তি অধিগ্রহণের, বা যখন আমার কাছে সেটা আসছে, সম্পত্তি অধিগ্রহণের সূচক মূল্য, সম্পত্তি অধিগ্রহণের সূচক মূল্য। বেশ, তো এইখানে সম্পত্তি অধিগ্রহণের সূচক মূল্যটা আমরা কি করে ক্যালকুলেট করব? তাহলে লেখো ইন্ডেক্সড cost of acquisition is equal to CII মানে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। CII মানে আমি পরে লিখে দিচ্ছি ওটা আরও ভালো করে, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। CII of transferring year by CII of acquisition year। কি বললাম? CII of transferring year by CII of acquisition year। বোঝা গেল কী বললাম? CII of transferring year by CII of acquisition year পুরোটা ইনটু কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে CII মানে CII এটা কথাটা লিখে দিই, CII এটা মানে হচ্ছে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। কী বললাম? CII মানে হচ্ছে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, মানে মূল্যস্ফীতি সূচক। এটা মানে মূল্যস্ফীতি সূচক। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনে তাহলে কী বললাম? CII অফ ট্রান্সফারিং ইয়ার বাই CII অফ অ্যাকুইজিশন ইয়ার, মানে যে ডেটে আমরা ট্রান্সফার করছি সেই ডেটের কস্ট অফ ইনফ্লেশন, একটা নাম্বার দেওয়া থাকবে নাম্বার, এবং CII অফ অ্যাকুইজিশন। এই যে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, এটা তো আমরা বলতে পারবো না, এটা আমাদের মুখস্থ করতে গেলে একদম 1980 সাল থেকে বর্তমান বছর অবধি মুখস্থ করতে হবে, যেটা সম্ভব নয়।
তো এইটা কিন্তু আমাদের পরীক্ষার সময় দেওয়া থাকবে, ঠিক আছে। যে বছরে আমরা কিনছি এবং যে বছরে আমরা বিক্রি করছি সেই দুটো বছরে কিন্তু কস্ট অফ ইনফ্লেশন দেওয়া থাকবে। এই কস্ট এর উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাকে কস্ট অফ অ্যাকুইজিশনটা বার করতে হবে। এবং কী করে সেটা বার করব, তার ফর্মুলা হচ্ছে এইটা না, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন ইন্টু কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স অফ ট্রান্সফারিং ইয়ার এবং বাই সিআইআই অফ অ্যাকুইজিশন ইয়ার। তাহলে সিআইআই অফ ট্রান্সফারিং ইয়ার বাই সিআইআই অফ অ্যাকুইজিশন ইয়ার। তো একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। সাপোজ এটা কিন্তু আমি একদম মানে টিপিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি, মানে শুধুমাত্র এই এই যে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স বা এই ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, এই যে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন এটা বার করার জন্য কিন্তু আমরা শুধুমাত্র এটা দেখাচ্ছি। তো দেখে নাও, অমল purchased a house on 01/04 এটাই 1981, valued at rupees 1 lakh. He transferred the house on 01/10/2000। এটা সহজ করে ধরি, চলো 2000ই ধরি। 2000 find the value of index the cost of find the value of index cost of acquisition, ব্র্যাকেটে লেখো CII of 1981, 82, 100 আর দিয়েছি কবে 2000, 2001 এখানে হচ্ছে 406। তাহলে এখানে দেখো কি বলছি, অমল পারচেসড এ হাউস অন 1/4/1981, ভ্যালুড এট ₹1 lakh. হি ট্রান্সফার্ড দ্য হাউস অন 1/10/2000, মানে 1/4/1981 সে সেটা জিনিসটা কিনেছে, মানে কোন ফিনান্সিয়াল ইয়ার, এটা মানে হচ্ছে 81-82 ফিনান্সিয়াল ইয়ার। ভ্যালুড এট ₹1 lakh. হি ট্রান্সফার্ড দ্য হাউস অন 1/10/2000, সে হাউসটাকে বাড়িটাকে ট্রান্সফার করেছে 2000 সালে কত তারিখে, 1 নভেম্বর বা 1/10 তারিখে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, এবারে তার ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বার করো। যখন এখানে সিআইআই বা কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স এটা কিন্তু আমাদের পরীক্ষার সময় দেওয়া থাকবে, যে অঙ্কই দিক না কেন বা যে স্যালারি দিক না কেন, দুটো কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স দেওয়া থাকবে। একটা হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যাকুইজিশন ইয়ার, এটা হচ্ছে তোমার ট্রান্সফারিং ইয়ার, এই দুটো কিন্তু আমাকে দেওয়াই থাকে, ঠিক আছে। তো এবারে আমরা চলে আসি ফর্মুলা অনুযায়ী কী বলেছিলাম, ফর্মুলা অনুযায়ী বলেছিলাম ইন্ডেক্স, আমি শর্টে লিখে দিই, এখানে একটা শর্টে লিখে দিই, ঠিক আছে। ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন মানে ICA, ঠিক আছে। পরীক্ষার সময় শর্টে লিখবো না, আমি এখন জাস্ট বোঝার জন্য লিখছি, আমার জায়গা কম করবো। তাহলে লেখো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন ইকুয়াল ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন ইকুয়াল টু CII of transferring year by
CII of acquisition year into cost of acquisition. তাহলে CII of transferring year by CII of acquisition year into cost of acquisition. তাহলে CII of transferring year, ট্রান্সফারিং ইয়ার বলতে কোনটা? 406। এই কস্ট অফ ইন্ডেক্সটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে 406 বাই অ্যাকুইজিশন ইয়ারের কোনটা ছিল? 100 ইন্টু 10 লাখ। দুটো শূন্য কেটে গেল, 406 তার পাশে 1 2 3 4, তাহলে একক দশক শতক হাজার উঁচু লক্ষ। দেখো তাহলে কী করলাম, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে CII অফ ট্রান্সফারিং ইয়ার বাই CII অফ অ্যাকুইজিশন ইয়ার। CII মানে আমি আগেই বলে দিয়েছি, CII মানে হচ্ছে কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স। হ্যাঁ, তাহলে এই দুটো ট্রান্সফারিং ইয়ারের CII আমার দিয়ে দিয়েছে, ট্রান্সফারিং ইয়ারের অ্যাকুইজিশন ইয়ারের CII আমায় দিয়ে দিয়েছে, ট্রান্সফারিং ইয়ারের CII আমায় দিয়ে দিয়েছে। তাহলে CII অফ ট্রান্সফারিং ইয়ার বাই CII অফ অ্যাকুইজিশন ইয়ার ইন্টু কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে ট্রান্সফারিং ইয়ারের CII ছিল 406 আর ট্রান্সফারিং ইয়ারের CII ছিল 100। আর কস্ট অফ অ্যাকুইজিশন বা জিনিসটার মূল প্রধান দাম ছিল হচ্ছে 10 লাখ টাকা। তাহলে কাটাকুটি করে বেরোচ্ছে কত? বেরোচ্ছে 40,60,000 টাকা। ঠিক আছে, 40,60,000 টাকা। তাহলে এইখানে আমাকে CII বার করার সময় দেখে নিতে হবে যে আমার সেই ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। যদি মার্চের আগে হয় তাহলে তার আগের বছর আগের যে টার্মটা আছে সেই টার্মের মধ্যে ঢুকবে। যদি মার্চের পরে হয় তার পরের টার্মে, যেমন ধরো 2001-এর যদি ফেব্রুয়ারি মাসে যদি টার্ম দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই করে আমরা 2001-এর দেখব। আর 2001-এর যদি নভেম্বর মাস দেওয়া থাকে তাহলে নিশ্চিত আমরা 2001-2002 দেখব। ঠিক আছে, এটা আমরা যখন অঙ্কটা করব, অঙ্কগুলো আরও পরবর্তীকালে যখন অ্যাডভান্স স্টেজের অঙ্কগুলো করবো তখন এগুলো আমরা আরও ভালো করে বুঝে নিতে পারবো এবং জেনে নিতে পারবো। তো আপাতত এই অবধি থাক আজকের অঙ্কটা। এইখানে আশা করছি আর কোনো সমস্যা তোমাদের হবে না। যদি কোনো সমস্যা হয় ইনকেস তোমরা আমাকে নিশ্চিত করেই আমাকে জানাবে কমেন্ট করে। তো মনে হচ্ছে এইটুকুতে আর কোনো সমস্যা নেই। জাস্ট তো আমরা আজকে শুধু ফর্মুলাটা লিখলাম। আমাদের শুধু জাস্ট ফর্মুলাটা শুধু লিখলাম। একটা হচ্ছে শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেইনের ফর্মুলা, আর একটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ফর্মুলা। তো হচ্ছে কম্পিটিশন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর তাহলে কী কী হচ্ছে? স্টেপ 1 হচ্ছে ফুল ভ্যালু অফ কনসিডারেশন লেস এক্সপেন্ডিচার লেস কস্ট অফ অ্যাকুইজিশন অফ ক্যাপিটাল অ্যাসেট অর লেস কস্ট অফ ইমপ্রুভমেন্ট অফ ক্যাপিটাল অ্যাসেট। হচ্ছে জাস্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে সেখানে শুধু জাস্ট দাম থেকে আমার যে খরচগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিতে হচ্ছে। আর লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আমাকে এই কনসিডারেশন প্রাইস থেকে এক্সপেন্ডিচার তার সাথে হচ্ছে যে টাকাটা আমরা খরচ করেছি তার হচ্ছে আমার কস্ট অফ ইনফ্লেশনটা বাদ দিতে হবে। কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স অনুযায়ী তার দাম যেটা হচ্ছে সেইটা আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এবং যার জন্যই আমাকে কিন্তু এই মূল্যস্ফীতি সূচক বা কস্ট ইনফ্লেশন ইন্ডেক্সটা আমাকে বার করতে হচ্ছে, আমাকে দেওয়া থাকছে পরীক্ষার সময়। এবং যথারীতিভাবে আমাকে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন এই CII অফ ট্রান্সফারিং ইয়ার বাই CII অফ অ্যাকুইজিশন ইয়ার ইন্টু কস্ট অফ অ্যাকুইজিশন এই ফর্মেটে পেলে আমায় কিন্তু এই দুটো বার করে দিতে হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমার ক্লাসে এই পর্যন্তই থাক, কেননা এরপরে আমরা এবারে মূল অঙ্কে যাব। আজকে তো শুধু আমরা ফর্ম্যাটটাই লিখলাম, এরপরে আমরা মূল অঙ্কে যাব। মূল অঙ্কে গিয়ে আমরা দেখব যে অঙ্কের মধ্যে দিয়ে কিভাবে আমাদের পুরো বিষয়টাকে সাজানো হচ্ছে, অঙ্কের মধ্যে দিয়ে পুরো বিষয়টাকে আমরা কীভাবে জানতে পারি। ঠিক আছে, তো আজকে টেক্সট ক্লাসে এইটুকুই থাক। আজকের পরে আমাদের অ্যাকাউন্টেন্সি ক্লাস আছে, অ্যাকাউন্টেন্সি ক্লাসে আমরা দেখা হচ্ছে।